বিশেষ নিবেদন ফেলুদা 60। জুন মাসের মাঝামাঝি, স্কুল ফাইনাল দিয়ে বসে আছি। রেজাল্ট কবে বেরোবে জানি না। আজ সিনেমায় যাবার কথা ছিল, কিন্তু ঠিক 2:10 এমন তেড়ে বৃষ্টি নামলো যে সে আশা ত্যাগ করে একটা নতুন কেনা টিনটিনের বই নিয়ে বৈঠকখানায় তক্তপোষে বসে বেশ মশগুল হয়ে পড়ছি। টুনটুনির বই নয়, টিনটিনের বই। টিনটিন ইন টিবেট। বেলজিয়াম থেকে ফরাসি ভাষায় বেরোয় এই আশ্চর্য কমিক বই। তারপর পৃথিবীর নানান ভাষায় অনুবাদ হয়। এখানে আসে ইংরেজিটা। আমার আর ফেলুদার দুজনেরই মতে রহস্য, রোমাঞ্চ, সাসপেন্স আর হাসিতে ভরা এর চেয়ে ভালো কমিক বই আর নেই। এর আগে আরও 3টে কিনেছি, এটা নতুন। প্রথমে আমি পড়ব, তারপর ফেলুদা। ও এখন সোফায় কাত হয়ে শুয়ে দ্য চ্যারিয়েট অফ দ্য গডস বলে একটা বই পড়ছে। পড়ছে মানে একটু আগেও পড়ছিল। এখন শেষ করে সেটা বুকের ওপর রেখে সিলিংয়ে ঘুরন্ত পাখাটার দিকে চেয়ে আছে। মিনিট খানিক এভাবে তাকিয়ে থেকে বলল, গিজার পিরামিডে কটা পাথরের ব্লক আছে জানিস? 2 লক্ষ। বেশ, জানলাম, কিন্তু ফেলুদা হঠাৎ কেন পিরামিড নিয়ে পড়েছে বুঝলাম না। ফেলুদা বলে চলল, এই ব্লকের এক একটার ওজন প্রায় 15 টন। সেই যুগের ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে যা আন্দাজ করা যায়, তার সাহায্যে দিনে 10টার বেশি ব্লক নিখুঁতভাবে পালিশ করে ঠিক জায়গায় নিখুঁতভাবে বসানো মিশরীয়দের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া যেখানে পিরামিড, তার ত্রিসীমানায় ওই পাথর নেই। সে পাথর আসতো নৌকো করে নাইল নদীর ওপার থেকে। সাধারণ বুদ্ধিতেও হিসেব করলে ব্যাপারটা কি দাঁড়ায় জানিস? ওই একটি পিরামিড তৈরি করতে সময় লেগেছিল কমপক্ষে 600 বছর। ভাববার কথা বলে বললাম, এটা কি ওই বইয়ে লিখেছে? শুধু এটা নয়, প্রাচীন কালের আরো অনেক আশ্চর্য কীর্তির কথা এতে আছে, যেগুলো কি করে সম্ভব হয়েছিল তা প্রত্নতাত্ত্বিকরা বলেন না বা বলার চেষ্টাও করেন না। আমাদের দেশেই দেখ না, দিল্লিতে কুতুব মিনারের পাশে যে লৌহ স্তম্ভ আছে, তাতে 2000 বছরেও মরচে ধরেনি। কেন? ইস্টার আইল্যান্ডের নাম শুনেছিস? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা ছোট্ট দ্বীপ। সেই দ্বীপে গেলে দেখা যায় কোন আদ্যিকালে কারা যেন পেল্লায় সব মানুষের মাথা পাথরে খোদাই করে সমুদ্রের দিকে মুখ করে দাঁড় করিয়ে রেখেছে। পাথর আছে দ্বীপের মাঝামাঝি। মাথাগুলো এনে রাখা হয়েছে সেখান থেকে 5-7 মাইল দূরে। এক একটার ওজন প্রায় 50 টন। জঙ্গি লোকে কি করে এই জিনিসটা করল? লরি, ক্রেন, ট্রাক্টর, বুলডোজার এসব তো তখন ছিল না। ফেলুদা এর মধ্যে একটা 4 মিনিট ধরিয়েছে। বইটা পড়ে ও যে বেশ উত্তেজিত সেটা বোঝা যাচ্ছিল। এবার সোজা হয়ে উঠে বসে বলল, পেরুতে একটা জায়গা মাইলের পর মাইল জুড়ে মাটির উপর জ্যামিতিক রেখা আর নকশা কাটা আছে। আদিকাল থেকে লোকে সেটার কথা জানে, প্লেন থেকে পরিষ্কার দেখা যায়। অথচ কবে, কেন, কিভাবে সেগুলো কাটা হলো তা কেউ জানে। রহস্য এতই গভীর যে সেটা নিয়ে কেউ ভাবতেও চায় না। যিনি এই বইটা লিখেছেন তিনি ভেবেছেন বুঝি? প্রচুর ভেবেছেন, আর ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে আজ থেকে 20-25 হাজার বছর আগে নিশ্চয়ই অন্য কোনো গ্রহ থেকে মানুষের চেয়েও অনেক বেশি উন্নত কোনো প্রাণী পৃথিবীতে এসে মানুষকে তাদের জ্ঞানের খানিকটা অংশ দিয়ে অনেকখানি এগিয়ে দিয়ে গিয়েছিল। পিরামিড ইত্যাদি হচ্ছে এই অতি মানবীয় টেকনোলজির নিদর্শন, যাকে আজকের মানুষ টেক্কা দিতে পারেনি। কুরুক্ষেত্রে যেসব মারাত্মক অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছে, তার সঙ্গে আজকের অ্যাটমিক মারণাস্ত্রের মিল, তা জানিস তো? তার মানে কুরুক্ষেত্র যুদ্ধেও কি অন্য গ্রহের প্রাণীরা এসে? ব্যাপারটা জমে উঠেছিল, কিন্তু আমার কথা শেষ না হতেই বাধা পড়ল। এই বৃষ্টির মধ্যেই কি জানি এসে আমাদের কলিং বেলটায় পরপর 3 বার সজোরে চাপ দিয়েছে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই বৃষ্টির ছাঁটের সঙ্গে হুমড়ি দিয়ে ঘরে ঢুকলেন সিধু জ্যাঠা।
আর তার হাতের ছাতাটা ঝপাত করে বন্ধ করতেই আরো খানিকটা জল চারপাশে ছিটিয়ে পড়ল। কি দুর্যোগ, কি দুর্যোগ! একটু চা বলো, তোমার এই ভালো চা। এক নিঃশ্বাসে বলে ফেললেন সিধু জ্যাঠা। আমি এক দৌড়ে গিয়ে শ্রীনাথকে ঘুম ভাঙিয়ে 3 কাপ চা করতে বলে ফিরে এসে দেখি সিধু জ্যাঠা সোফায় বসে সাংঘাতিক ভ্রুকুটি করে টেবিলের উপরে রাখা চিনে মাটির অ্যাস্ট্রেটার দিকে চেয়ে আছেন। আপনি এই বাদলায় রিক্সা না নিয়ে? মানুষ খুন তো আকছাড় হচ্ছে, তার চেয়েও সাংঘাতিক খুন কি জানো? বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার কৈলাসে কেলেঙ্কারি। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সালে, প্রয়াণ 1992 সালের 23শে এপ্রিল। 1965 সালটা সত্যজিৎ রায়ের জীবনে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বছরই সন্দেশ পত্রিকায় 3 কিস্তিতে ফেলুদার গোয়েন্দাগিরি গল্পের মাধ্যমে গোয়েন্দা ফেলুদার আত্মপ্রকাশ। ফেলুদার আবির্ভাবের কিছুদিন আগে সেই বছরই তিনি সৃষ্টি করেছেন আরেক অবিস্মরণীয় চরিত্র প্রফেসর শঙ্কু। সেই বছরই পদ্মভূষণ সম্মানেও ভূষিত হন তিনি। ফেলুদা আর তোপসেকে নিয়ে ফেলুদার অ্যাডভেঞ্চার শুরু হলেও সোনার কেল্লা গল্পে তাদের সঙ্গে যোগ দিলেন রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। সেই যে যোগ দিলেন আর সঙ্গ ছাড়লেন না। 1974 সালে সত্যজিৎ রায় তৈরি করলেন ফেলুদা কাহিনী নিয়ে তার প্রথম চলচ্চিত্র সোনার কেল্লা। সেই বছরই লিখলেন আমাদের আজকের গল্প কৈলাসে কেলেঙ্কারি। এর 5 বছর পর 1979 সালে তারই পরিচালনায় মুক্তি পেল আরেকটি ফেলু কাহিনী জয় বাবা ফেলুনাথ। বাকিটা ইতিহাস। আজকের গল্প কৈলাসে কেলেঙ্কারি প্রথম প্রকাশিত হয় শারদীয়া দেশ পত্রিকায়। সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় এই গল্প অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যা মুক্তি পায় 2007 সালের ডিসেম্বর মাসে। শুরু হচ্ছে কৈলাসে কেলেঙ্কারি। ফেলুদা থতমত, চুপ। আমি তো বটেই, যিনি প্রশ্নটা করেছেন তিনি উত্তর দেবেন সেটাও জানি। এ কথা তো সবাই জানে, মানেও। আজকে আমাদের দেশটা উচ্ছন্নে যেতে বসলেও এককালে অনেক কিছু এখানে ঘটেছিল, যা নিয়ে আজও আমরা গর্ব করতে পারি। এর মধ্যে সবচেয়ে বেশি গর্ব করার বিষয়টা কি জানো তো? সেটা হলো আমাদের শিল্পকলা, যার অনেক নমুনা আমরা আজও চোখের সামনে দেখতে পাই। কেমন, ঠিক কিনা? ঠিক। এই আর্টের মধ্যেও যেটা সেরা, সেটা হলো ভারতবর্ষের মন্দির আর তার গায়ের কারুকার্য, ঠিক কিনা? ঠিক। সিধু জ্যাঠা জানেন না এমন বিষয় নেই, তবে তার মধ্যেও আর্টের বিষয়ে তার জ্ঞান বোধ হয় সবচেয়ে বেশি। কারণ তার 3 আলমারি বইয়ের মধ্যে 1.5 আলমারি হলো আর্টের বই। কিন্তু খুনের কথা কি বলছিলেন সেটা এখনো বোঝা গেল না। একটা মাদ্রাজি চুরুট ধরাবার জন্য খানিকটা সময় নিয়ে এক ঘর ধোঁয়া ছেড়ে 2 বার কেশে একটু দম নিয়ে সিধু জ্যাঠা বললেন, এককালে কালা পাহাড় ধর্ম চেঞ্জ করে হিন্দু মন্দিরের কি সর্বনাশ করে গেছে সে তো জানো, কিন্তু আজ এই 1973-এ আবার যে কালা পাহাড়ের আবির্ভাব হয়েছে সেটা জানো কি? আপনি কি মন্দিরের গা থেকে মূর্তি খুলে নিয়ে ব্যবসা করার কথা বলছেন? এক্স্যাক্টলি। এটা যে কত বড় একটা ক্রাইম সেটা ভাবতে পারো? দোহাইটা এখানে ধর্মের নয়, স্রেফ ব্যবসার। ধনী আমেরিকান টুরিস্টরা এইসব মূর্তি হাজার হাজার টাকা দিয়ে কিনে বিদেশে নিয়ে যাচ্ছে, অথচ ব্যাপারটা এমন গোপনে হচ্ছে যে ধরার কোনো উপায় নেই। তবে এই সব শিল্প হত্যাকারীদের সংখ্যা যে ক্রমেই বাড়ছে তাতে সন্দেহ নেই। আজ দেখলুম ভুবনেশ্বরের রাজারানীর মন্দিরের একটা চক্ষির মাথা গ্র্যান্ড হোটেলে এক আমেরিকান টুরিস্টের কাছে। বলেন কি? ফেলুদা রীতিমতো অবাক।
রাজারানী যে ভুবনেশ্বরের একটা বিখ্যাত মন্দির সেটা আমিও জানতাম। ছেলেবেলায় পুরী ভুবনেশ্বরে বেড়াতে গিয়েছিলাম, বাবা দেখিয়ে দিয়েছিলেন। লাল পাথরের মন্দির, তার গায়ে অদ্ভুত সব মূর্তি আর নকশা। সিধু জ্যাঠা বলে চললেন, আমার কাছে পুরনো রাজপুত পেন্টিং ছিল, 34 কিনেছিলাম কাশিতে। সেইগুলো নিয়ে গিয়েছিলাম নগরমলকে দেখাতে। নগরমলের দোকান আছে জানো তো, গ্র্যান্ড হোটেলের ভেতরে। আমার অনেক দিনের চেনা। ছবিগুলো খুলে রেখেছি কাউন্টারের উপর। এমন সময় এই মার্কিন বাবুটি এলেন। মনে হলো নগরমলের কাছ থেকে আগে কিছু জিনিস কিনেছে। হাতে একটা কাগজের মোড়ক, বেশ ভারী জিনিস বলে মনে হলো। মোড়কটি যখন খুললে না, বলবো কি ফেলু, আমার হৃৎপিণ্ডটা একটা লাফ মেরে গলার কাছে চলে এলো। একটা মূর্তির মাথা, লাল পাথরের তৈরি, আমার চেনা মুখ। শুধু তফাৎ এই যে সে মুখকে ধরের সঙ্গে লাগা অবস্থায় দেখেছি, আর এখন দেখছি সেটাকে ছেনি দিয়ে ধর থেকে আলাদা করে নেওয়া হয়েছে। আমার তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। নগরমল দেখে বললে জিনিসটা খাঁটি, ছাঁচ বা নকল নয়। সে মার্কিন ছোকরা বললে $2000 দিয়ে কিনেছে কোন এক প্রাইভেট ডিলারের কাছ থেকে। আমি মনে মনে বললুম, যা ভাবছি তাই যদি হয় তাহলে আরো 2 শূন্য বাড়িয়ে দিলেও ন্যায্য দাম দেওয়া হতো না। যাই হোক, সে বেটা তো হোটেলে চলে গেল। আমি নিজেও 16 আনা শিওর হতে পারছিলাম না, তাই সোজা বাড়ি এসে জিমারের বই খুলে দেখি কি যা ভাবছিলাম তাই। অমুণ্ড খাস রাজারানীর গা থেকে ভেঙে আনা হয়েছে। অথচ এই সব মন্দিরে সরকারি পাহারা থাকে। ঘুষ খেয়েছে নিশ্চয়ই। আজকাল তো ওইটাই চাবিকাঠি কিনা। আমি অবশ্যই এর মধ্যেই ভুবনেশ্বরের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে এক্সপ্রেস চিঠি লিখে দিয়েছি, কিন্তু তাতেই বা কি হবে? ওই পার্টিকুলার মাথাটাকে তো আর বাঁচানো গেল না, আর মন্দির যা জখম হওয়ার তাও হয়ে গেল। আমারও মনে হচ্ছিল যে এইভাবে আমাদের মন্দিরের মূর্তি ভেঙে বিদেশের লোককে বিক্রি করাটা সত্যি একটা ক্রাইম। শ্রীনাথ চা এনে দিয়েছে। সিধু জ্যাঠা কাপ তুলে একটা চুমুক দিয়ে এবার গম্ভীর গলায় বললেন, ভাবছি কিভাবে এর প্রতিকার হয়। আমি বুড়ো হয়ে গেছি, আমি আর কি করতে পারি বলো? তাই বুঝলে ফেলু, তোমার কথাটাই বারবার মনে হচ্ছিল। তুমি প্রাইভেট ইনভেস্টিগেটর, অপরাধী খুঁজে বেড়াও তুমি। এর চেয়ে বড় আর কি অপরাধ থাকতে পারে? এই নিয়ে কাগজে লেখালেখি করলে হয়তো পুলিশের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু তাতেই বা কি ভরসা? এ তো আর সোনা রূপা বা হিরে জহরত নয়, যার দামটা বাজার দর থেকে হিসেব করে নেওয়া যায়। আর্টের ভ্যালুটা অন্যরকম, সেটা সবাই বোঝে না। আমি এমনও শিক্ষিত লোক জানি যারা জোর বাংলা মন্দির দেখে বলে ওর মধ্যে আর কি আছে, আর কাংড়া ছবি দেখে বলে এর চেয়ে হেমেন মজুমদার ভালো। ফেলুদা এতক্ষণ চুপ করে ভাবছিল, এবার বলল, সেই আমেরিকান ভদ্রলোকের নামটা জেনেছিলেন কি? জেনেছি বই কি, এই যে তার কার্ড। সিধু জ্যাঠা তার পাঞ্জাবির পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে ফেলুদাকে দিলেন। উঠে গিয়ে দেখলাম তাতে নাম ছাপা রয়েছে সল সিলভারস্টাইন, আর তার নিচে ঠিকানা ইহুদি। স্টাইন দেখলেই বুঝবে ইহুদি। লোকটা ডাক সাইটে ধনী, তাতে সন্দেহ নেই। হাতে একটা ঘড়ি পড়েছিল, তেমন ঘড়ি বাপের জন্মেও দেখি। তারই দাম বোধ হয় $1000 বদলে কদিন থাকবেন কিছু বলেছিলেন? কাল সকালেই কাঠমান্ডু চলে যাচ্ছে। অবশ্য এখন হয়তো তাকে ফোন করলে পেতে পারো। ফেলুদা উঠে গিয়ে টেলিফোনের ডায়াল ঘোরাতে লাগলো। কলকাতার বেশিরভাগ জরুরি টেলিফোনের নাম্বারই ওর মুখস্থ, তার মধ্যে অবশ্য হোটেলও বাদ পড়ে না। ফোন করে জানা গেল মিস্টার সিলভারস্টাইন তার ঘরে নেই, কখন ফিরবেন কোনো ঠিক নেই। ফেলুদা যেন একটু হতাশ হয়ে ফোনটা রেখে দিয়ে বলল, যে লোকটা মূর্তিটা বিক্রি করেছিল তার অন্তত চেহারার বর্ণনাটা পেয়ে একটা রাস্তা পাওয়া যেত। সেটা তো আমারই জিজ্ঞেস করা উচিত ছিল।
কিন্তু কেমন জানি সব গন্ডগোল হয়ে গেল। ভদ্রলোক আবার আমার ছবিগুলো দেখছে, দেখে বললেন তার তান্ত্রিক আর্ট সম্পর্কে ইন্টারেস্ট, আমি সন্ধান পেলে যেন তাকে জানাই। এই বলে তার একখানা কার্ড বের করে আমার হাতে দিলে। সত্যি তুমি কিভাবে যে প্রসিড করবে তা তো আমার মাথায় আসছে না। দেখি ভুবনেশ্বর থেকে কোনো খবর আসে কিনা। রাজা রানীর গা থেকে মূর্তি ভেঙে নিয়ে গেলে তো উঠেই পড়ে যাওয়া উচিত। বছর খানিক থেকে এই বাঁদরানির কথাটা কানে আসছিল, তবে একদিন এদের নজরটা ছিল ছোটখাটো অখ্যাত মন্দিরের উপর। এখন মনে হচ্ছে এদের সাহসটা হঠাৎ বেড়ে গেছে। আমার ধারণা অত্যন্ত বেপরোয়া ও শক্তিশালী কিছু লোক রয়েছে এই কেলেঙ্কারির পেছনে। ফেলু, যদি এ ব্যাপারে কিছু করতে পারো তো দেশ তোমাকে কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে, এটা জোর দিয়ে বলতে পারি। সিধু জ্যাঠা চলে যাবার পর ফেলুদা গ্র্যান্ড হোটেলে রাত 11টা পর্যন্ত বারবার ফোন করেও সেই আমেরিকানকে ধরতে পারল না। শেষবারের বার ফোনটা রেখে দিয়ে গম্ভীর গলায় বলল, শিবু জ্যাঠা যা বলছে তা যদি সত্যি হয়, সত্যিই যদি ভুবনেশ্বরের যক্ষীর মাথা আমেরিকানদের হাতে চলে গিয়ে থাকে, তাহলে ব্যাপারটা অত্যন্ত অন্যায়। আর যে লোক এই পাচারের কাজটা করেছে সে নিঃসন্দেহে একটা পয়লা নম্বরের ক্রিমিনাল। খারাপ লাগে ভাবতে যে আমার পক্ষে এগোনোর কোনো রাস্তা নেই, কোনোই রাস্তা নেই। রাস্তা একটা বেরিয়ে গেল পরদিনই, আর সেটা বেরোলো এমন একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে যা ভাবলে মাথাটা ভোঁ ভোঁ করে। দুর্ঘটনার কথা বলার আগে আরেকটা জরুরি কথা বলা দরকার। সিধু জ্যাঠার আন্দাজ যে ঠিক সেটা পরদিনের আনন্দবাজারেই জানা গেল। আমি প্রথমে পড়লাম খবরটা। মস্তকহীন যক্ষী, ভারতীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ভুবনেশ্বরের রাজারানী মন্দিরের গাত্র থেকে একটি যক্ষী মূর্তির মস্তকাংশ অপহৃত হয়েছে। সেই সঙ্গে মন্দিরের প্রহরীটিকেও পাওয়া যাচ্ছে না। ওড়িশার প্রত্নতাত্ত্বিক বিভাগ এ ব্যাপারে পুলিশি তদন্তের আয়োজন করেছে বলে জানা গেল। খবরটা পড়ে ফেলুদাকে বললাম, তার মানে পাহারাদারি মাথাটা চুরি করেছে? ফেলুদা তার ফরহ্যান্ডসে টিউবটা টিপে 8 ইঞ্চি পেস্ট বার করে ব্রাশের উপর চাপিয়ে বলল, এ চুরি কি আর পাহারাদারে করে? গরিব লোকের অত সাহস হয় না। চুরি করেছে ভদ্রলোকে। সে মোটা ঘুষ দিয়েছে প্রহরীকে, প্রহরী তাই আপাতত গা ঢাকা দিয়েছে। সিধু জ্যাঠা নিশ্চয়ই খবরটা পেয়েছেন। আমার মন বলছিল যে তার আন্দাজ ঠিক হয়েছে জেনে তিনি নিশ্চয়ই সদর্পে সেটা ঘোষণা করতে আসবেন। শেষ পর্যন্ত এলেন ঠিকই, কিন্তু সেটা 4 ঘন্টা পরে, 10:30টার সময়। আজ বৃহস্পতিবার, 9টা থেকে আমাদের বাড়ির বিজলি বন্ধ হয়ে গেছে। এদিকে আকাশে মেঘ করে গুমোট হয়ে রয়েছে। বৈঠকখানায় বসে ঘামছি, এমন সময় দরজায় প্রচন্ড ধাক্কা। শ্রীনাথকে একটু চা করতে ভালো তো। আচ্ছা যেটা এই ভুবনেশ্বরের খবরটা কি? ওসব ছাড়ো, ওগুলো ফালতু কথা। রেডিও শুনেছ? কই না তো। আসলে আজ জানি বৃহস্পতিবার, অথচ তাও একটা ট্রানজিস্টার কিনবে না। যাকে সাংঘাতিক খবর, কাঠমান্ডুর প্লেন ক্র্যাশ করেছে কলকাতার কাছেই। 1 ঘন্টা ডিলে ছিল, 7:30টায় মাটি ছেড়েছে, 15 মিনিটসের মধ্যে ক্র্যাশ করেছে। ঝড়ে পড়েছিল, বোধহয় ফিরে আসবার চেষ্টা করছিল। কাল সারা রাত কিরকম ঝোড়ো বাতাস ছিল সে তো জানোই। 58 জন যাত্রী অল ডেড। মার্কিন ব্যাংকার সল সিলভারস্টাইন তার মধ্যে ছিলেন, সে কথা রেডিওতে বলেছে। খবরটা শুনে আমরা দুজনেই একেবারে থ। ফেলুদা বলল, কোথায় ক্র্যাশ করেছে? জায়গার নাম বলেছে? সিজিতপুর বলে একটা গ্রামের পাশে, ওই হাসনাবাদের দিকে। ফেলু মনে মনে প্রার্থনা করছিল সে মূর্তি যেন দেশ ছেড়ে না যায়।
সে প্রার্থনা যে এমন ভাবে মঞ্জুর হবে তা কি আর জানতাম। ফেলুদা হাতে রিস্ট ওয়াচের দিকে দেখল। সে কি সিদ্দিকপুর যাওয়ার মতলব করছে নাকি? সিধু জ্যাঠার কেমন যেন প্রশস্ত ভাব। বললেন, আমি যা ভাবছি তুমিও নিশ্চয়ই সেই কথাই ভাবছ। প্লেন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা এক্সপ্লোশন হয়, যাত্রীর সঙ্গে তার ভেতরের জিনিসপত্র চারিদিকে ছিটকে পড়ে, যেমন সব ক্র্যাশেই হয়। সেই জিনিসপত্রের মধ্যে যদি... ফেলুদা 2 মিনিটের মধ্যে ঠিক করে ফেলল যে প্লেন যেখানে ক্র্যাশ করেছে সেখানে গিয়ে খোঁজ করবে যক্ষীর মাথাটা পাওয়া যায় কিনা। 3 ঘন্টা হলো ক্র্যাশটা হয়েছে, যেতে লাগবে ঘন্টা 1.5। এর মধ্যে নিশ্চয়ই এয়ারলাইনের লোক, দমকল, পুলিশ ইত্যাদি সেখানে গিয়ে তাদের কাজকর্ম খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। আমরা গিয়ে কি দেখতে পাবো জানি না, তবুও যাওয়াটা দরকার। সুযোগ যখন আশ্চর্যভাবে এসে গেছে তখন সেটার সদ্ব্যবহার না করার কোনো মানে হয় না। সিধু জ্যাঠা বললেন, ছবিগুলো বিক্রি করে আমার হাতে কিছু কাঁচা টাকা এসেছে। আমি তার থেকে কিছুটা তোমাকে দিতে চাই। আফটার অল আমার কথাতেই তো তোমাকে এই ব্যাপারে জড়িয়ে পড়তে হচ্ছে। সুতরাং শুনুন সিধু জ্যাঠা, প্রস্তাবটা আপনার কাছ থেকে এসেছে ঠিকই, কিন্তু আমি যদি নিজে এ ব্যাপারে উৎসাহ বোধ না করতাম তাহলে এগোতাম না। আমি কাল রাত্রে এ নিয়ে অনেক ভেবেছি, আর যত ভেবেছি ততই মনে হয়েছে যে আপনার কথাটা 16 আনা সত্যি। দেশের মন্দিরের গা থেকে মূর্তি ভেঙে নিয়ে যারা বিদেশিদের বিক্রি করে তাদের অপরাধের কোনো ক্ষমা নেই। ব্রাভো ব্রাভো। তবে তবে একটা কথা বলে রাখি, আর্থিক না হলেও অন্যরকম হেল্প তোমার লাগতে পারে। হয়তো আর্টের ব্যাপারে কোনো তথ্য জানার দরকার হতে পারে, তার জন্য আমার কাছে আসতে দ্বিধা করো না। যদি সম্ভব হয় তুমি নিজেও একটু আর্ট নিয়ে পড়াশুনো করে ফেলো, তাহলে উৎসাহটা আরো বেশি পাবে। ঠিক হলো, মাথাটা যদি পাওয়া যায় তাহলে সেটা সোজা আর্কিওলজিক্যাল সার্ভের অফিসে গিয়ে জমা দিয়ে আসা হবে। কে চুরি করেছিল সেটা জানা না গেলেও অন্তত চোরাই জিনিসটা তো উদ্ধার হবে। ঝড়ের স্পিডে রেডি হয়ে নিয়ে একটা হলদে ট্যাক্সিতে চেপে আমরা যখন সিদ্দিকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম তখন ঠিক 11টা বাজতে 5। ফিরতে হয়তো বেলা হবে। এদিকে খাবারের কোনো ব্যবস্থা নেই। আমাদের বাড়িতে 1টার আগে খাওয়া হয় না, তাই ঠিক হলো ফেরার পথে যশোর রোডে কোনো একটা পাঞ্জাবি দোকানে খেয়ে নেওয়া যাবে। ওদিক দিয়ে লরি যাতায়াত করে, লরির লোকেরা এইসব দোকানে খায়। রুটি, মাংস, তড়কা দেখেই জিভে জল আসে। ফেলুদাকে দেখেছি ও সব রকম খাওয়াতে অভ্যস্ত। ওর দেখা দেখি আমিও সেই অভ্যেসটা করে নিতে চেষ্টা করছি। কলকাতার ভিড় ছাড়িয়ে ভিআইপি রোডে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপর দমদম ছাড়াবার কিছু পরেই মেঘ সরে গিয়ে রোদ উঠল। হাসনাবাদ কলকাতা থেকে প্রায় 40 মাইল। যশোর রোড দিয়ে যেতে হয়। আমাদের ড্রাইভার বললেন রাস্তা পিছল না থাকলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে দিতেন। ওদিকে একটা প্লেন ক্র্যাশ হয়েছে জানেন তো স্যার, রেডিওতে বলল। ফেলুদা যখন বলল যে ওই ক্র্যাশের জায়গাতেই আমরা যাচ্ছি তখন ভদ্রলোক ভারী উত্তেজিত হয়ে বললেন, আপনার রিলেটিভ কেউ ছিল নাকি স্যার প্লেনে? আগে না। ফেলুদার পক্ষে ব্যাপারটা খুলে বলা মুশকিল, অথচ ড্রাইভার বাবুর কৌতূহল মেটে না। সব তো পুরো ঝামা হয়ে গেছে শুনলাম, কিছু কি আর দেখতে পাবেন গিয়ে? দেখা যাক। আপনি কোনো সাংবাদিক টাংবাদিক বোধহয় না? আগে না, তবে গপ্প টপ্প লিখি আর কি। ও, দেখে টেকে সব নোট টোট করে পরে বইয়ে টইয়ে লাগিয়ে দেবে না? বারাসাত ছাড়িয়ে মাইল 10 যাবার পর থেকেই আমরা মাঝে মাঝে থেমে রাস্তার লোকের কাছ থেকে সিদ্দিকপুরের নির্দেশ নিচ্ছিলাম। শেষটায় একটা বাজার টাইপের জায়গায় এসে একটা সাইকেলের দোকানের সামনে দাঁড়ানো কয়েকজন লোককে জিজ্ঞেস করতেই তারা সবাই একসঙ্গে বলে উঠল, এই 2 মাইল গেলেই বাঁদিকে একটা কাঁচা রাস্তা পড়বে, সেটা ধরে মাইলখানেক গেলেই সিদ্দিকপুর। এদের হাবভাব দেখে বোঝা গেল এরা অনেককেই আগে রাস্তা বাতলে দিয়েছে। কাঁচা পথটা একেবারেই গেঁয়ো, মাঝে মাঝে জল জমেছে আর নানা রকম টায়ারের দাগ পড়েছে কাদার উপর।
ভাগ্যে এটা জুন মাস, সবে বর্ষা পড়েছে, আর 1 মাস পর হলেই এ রাস্তা দিয়ে আর গাড়ি যেত না। আজ সকালের বৃষ্টিটা যে এদিকেও হয়েছে সেটা মাঠঘাটের চেহারা দেখেই বেশ বোঝা যাচ্ছে। এই শান্ত পাড়া গাঁয়ের মাঝখানে একটা ফকার ফ্রেন্ডশিপ জেট প্লেন ক্র্যাশ করেছে, ভাবতেও অবাক লাগছিল। ইতিমধ্যে আমাদের পাশ দিয়ে পরপর 3খানা অ্যাম্বাসেডর মেইন রোডের দিকে চলে গেল। পায়ে হাঁটা লোকও কিছু পথে পড়ল, কেউ যাচ্ছে কেউ ফিরছে। সামনে একটা মোড়ের মাথায় একটা বট গাছের ধারে বেশ ভিড়। একটু এগিয়ে কয়েকটা গাড়ি ও একটা জিপ রাস্তার ধারে দাঁড় করানো রয়েছে। আমাদের ট্যাক্সি সেই গাড়িগুলোর পিছনে গিয়ে দাঁড়ালো। ক্র্যাশের কোনো চিহ্ন নেই, তাও বুঝতে পারলাম এখানেই আমাদের নামতে হবে। ডান দিকে কিছু দূরে একটা গাছপালায় ভর্তি জায়গা, তারও কিছু দূরে বাঁ দিকে একটা গ্রামের ঘর বাড়ি দেখা যাচ্ছে। জিজ্ঞেস করে জানলাম সেটাই নাকি সিদ্দিকপুর। ক্র্যাশের জায়গা কোথায় জিজ্ঞেস করাতে বলল, ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওর পেছনে, একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন। আমাদের ড্রাইভার, নামটা জেনে গেছি, বলরাম ঘোষ, গাড়িতে চাবি দিয়ে চললেন আমাদের সঙ্গে ক্র্যাশ দেখতে। আমরা মাঠের মধ্যে হাঁটা পথ দিয়ে এগিয়ে গেলাম। দূর থেকে যেটাকে বন বলে মনে হচ্ছিল সেটা আসলে 8-10টা বড় বড় আম, কাঁঠাল, তেঁতুল গাছ ছাড়া আর কিছুই নয়। সেগুলো পেরিয়েই একটা কলা বাগান, আর সেখানেই যত কাণ্ড। গাছের মধ্যে যেগুলো এখনো ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে সেগুলো সব ঝলসে কালো হয়ে গেছে। ডান দিকে কিছু দূরে একটা ন্যাড়া গাছ, ফেলুদা বলল সেটা শিমুল। তার বড় বড় ডালগুলো যেন তলোয়ারের কোপে কেটে ফেলা হয়েছে, আর যা দাঁড়িয়ে আছে তা পুরো ছাই। সমস্ত জায়গাটা লোকজন, পুলিশ, এয়ারপোর্টের কর্মচারীদের ভরে আছে, আর তাদের আশেপাশে প্রায় 100 গজ জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে আছে ফকার ফ্রেন্ডশিপের ভগ্নাবশেষ। এখানে ডানার একটা অংশ, ওখানে ল্যাজের টুকরো, ওইদিকে আবার থুবড়োনো নাকের খানিকটা। তাছাড়া ভাঙা ছেঁড়া, ফাটা ফুটো, দোমড়ানো মোচড়ানো, পোড়া, আধ পোড়া, সিকি পোড়া কত কি যে চারিদিকে ছড়িয়ে রয়েছে তার কোনো হিসেব নেই। একটা অদ্ভুত কড়া গন্ধে চারিদিকটা ছেয়ে রয়েছে, যেটার জন্যে আমার নাকে রুমাল দিতে হলো। ফেলুদা জিভ দিয়ে চিক করে একটা বিরক্তিসূচক শব্দ করে বলল, যদি আর ঘন্টাখানেক আগেও আসতে পারতাম। আসলে পুলিশ জায়গাটাকে ঘিরে ফেলেছে, তাই কাছে যাবার কোনো উপায় নেই। আমরা অগত্যা ঘেরাও করা জায়গাটার পাশ দিয়ে হাঁটতে আরম্ভ করলাম। পুলিশ মাটি থেকে জিনিস তুলে তুলে দেখছে, কোনোটাই আস্ত নেই। তবে ভাঙা বা আধপোড়া অবস্থাতেও অনেক জিনিস দিব্যি চেনা যাচ্ছে। একটা স্টেথোস্কোপের কানে দেবার অংশ, একটা ব্রিফকেস, জলের ফ্লাস্ক, একটা বোধহয় হ্যান্ডব্যাগের আয়না, যেটা একটি পুলিশ হাতে নিয়ে এদিক ওদিক নাড়ার ফলে তার থেকে রোদের ঝিলিক বেরোচ্ছে। আমাদের ডান দিকে ক্র্যাশের জায়গা, আমরা তার পাশ দিয়ে গোল হয়ে ঘুরে এগিয়ে যাচ্ছি। এমন সময় ফেলুদা হঠাৎ বাঁ দিকের একটা আম গাছের দিকে চেয়ে থেমে গেল। একটা ছেলে গাছের একটা নিচু ডালের উপর উঠে বসেছে, তার হাতে একটা কালশিটে পড়া সুজুতো, যেটা নিশ্চয়ই চামড়ার ছিল, আর যেটা নিশ্চয়ই ছেলেটা এই জঞ্জালের মধ্যে থেকেই পেয়েছে। ফেলুদা ছেলেটার দিকে এগিয়ে গেল। তোরা অনেক জিনিস পেয়েছিস এই জঞ্জাল থেকে, না রে? ছেলেটা চুপ, সে এক দৃষ্টে ফেলুদার দিকে চেয়ে আছে। কি হলো, বোবা নাকি? ছেলেটা তাও চুপ। ফেলুদা হোপলেস বলে এগিয়ে চলল ক্র্যাশের জায়গা ছেড়ে গ্রামের দিকে। বলরাম বাবুর কৌতূহল আবার জাগিয়ে উঠেছে, বললেন, আপনি কিছু খুঁজছেন নাকি স্যার? একটা লাল পাথরের মূর্তি, শুধু মাথাটা। শুধু মাথাটা? বলে বলরাম বাবু দেখি এদিক ওদিক ঘাসের উপর খোঁজা আরম্ভ করে দিয়েছেন। আমরা একটা অশ্বত্থ গাছের দিকে এগিয়ে গেলাম। গাছের তলায় একটা বাঁশের মাচা, তার উপর 3 জন আধবুড়ো বসে তামাক খাচ্ছে। যে সবচেয়ে বুড়ো সে ফেলুদাকে জিজ্ঞেস করলো, আপনারা কোত্থেকে আইলেন? কলকাতা।
খুব জোর বেঁচে গেছে আপনাদের গ্রামটা। তা গেছে বাবু, তা গেছে। আল্লাহর কৃপায় ঘর বাড়ি ভাঙিনি, মানুষজন মরেনি। বাসুর একটা বাঁধা ছিল করিমুদ্দির, সেটা মরেছে। আর আলম শাখের আগুন লাগলো কখন? মাটিতে যেমন পড়লো